ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতিক আকৃতির গল্পে 202 পৃষ্ঠার জোড়ার কাজের সমাধান করব। বলছে নিচে ছবিটি লক্ষ্য করো এবং সমস্যার সমাধান করো। একটা শ্রেণী কক্ষ দেওয়া আছে যেটার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 35 একক, প্রস্থ দেওয়া হচ্ছে 21 একক এবং একটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য দেওয়া আছে। বলছে এই আকারের টাইলস দিয়ে শ্রেণীকক্ষটির মেঝে পূরণ করতে হবে। তো ক নম্বর কোশ্চেন এখানে বলা আছে যে ছবিতে দেখানো শ্রেণীকক্ষের একটি টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হিসাব করো। সংকেত এ বি ও ইডি রেখা সমান্তরাল এবং এ বি এফ এবং বি সি এফ উচ্চতাগুলো এঁকে নিতে পারো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আগে একটা চিত্র আঁকবো। আমি গ্রাফ পেপারে একটা চিত্র আঁকলাম, শ্রেণীকক্ষের চিত্রটা আঁকলাম। এখানে একদিকে দেওয়া ছিল হচ্ছে 35 একক, এখানে দেওয়া ছিল হচ্ছে 21 একক, আর উপর দিকে দেওয়া ছিল হচ্ছে 14 একক। ঠিক আছে, এই একক মাপ নিয়ে আমি কি করলাম, একটা আগে চিত্র আনুপাতিক চিত্র তৈরি করলাম। এবং এখানে এ এর সাথে এম এটা যদি যোগ করি তাহলে হয়ে যাবে এ এম, আর বি এর সাথে যদি যোগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে বি এন। এবার আমাদের যে এখানে যে ত্রিভুজগুলো অঙ্কিত হয়েছে এটা যদি আমি অঙ্কিত করতে চাই তাহলে এই বি এর সাথে এফ যোগ করে দিব। ঠিক আছে, বি এর সাথে যদি আমরা এফ যোগ করে দিই তাহলে কিন্তু এখানে একটা ত্রিভুজ অঙ্কিত হয়ে যাবে। যেভাবে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কিত করতে চাই তাহলে এবার শুধু যোগ করে দিলে একটা কি ত্রিভুজ অঙ্কিত হবে। ঠিক আছে, আমি এখানে একটা যোগ করে দিই, একটা ত্রিভুজ অঙ্কিত করে রাখলাম। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে ক নম্বরে আমাকে বলে দিচ্ছে হচ্ছে কি যে ছবিতে দেখানো এটার অনুযায়ী প্রয়োজনীয় টাইলসের সংখ্যা বের করার জন্য। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে চিত্র থেকে পাই শ্রেণীকক্ষের ক্ষেত্রফল। ক নম্বর প্রথমে লিখব হচ্ছে চিত্র থেকে পাই শ্রেণীকক্ষের ক্ষেত্রফল। শ্রেণীকক্ষের ক্ষেত্রফল এটা হচ্ছে একটা, আমরা যদি খেয়াল করি যে এ বি এবং কি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ মিলে হচ্ছে একটা ষড়ভুজ। তাহলে আমরা লিখতে পারি এই ক্ষেত্রফল এটা হচ্ছে একটি ষড়ভুজ। তাহলে লিখব হচ্ছে ষড়ভুজ ক্ষেত্র। ষড়ভুজ ক্ষেত্র কারণ কি এর মধ্যে 6টা ক্ষেত্র আছে, এ বি সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে কি এফ, এবং এর মধ্যে একটা আয়তক্ষেত্র আছে। আয়তক্ষেত্রটা হচ্ছে সিডিইএফ। আমি আয়তক্ষেত্রটা আবার দেখাবো। প্লাস একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র আছে, ট্রাপিজিয়াম ক্ষেত্র, যে ট্রাপিজিয়াম ক্ষেত্রটা হচ্ছে এ বি সি এফ। এ বি সি এফ আমরা যদি খেয়াল করি চিত্রটা ভালো করে যে এ বি সি এফ, আমরা যদি দেখি এ বি সি এফ মিলে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। আর এখানে আয়তক্ষেত্র কি বলছি, এই যে সিডিইএফ হচ্ছে একটা আয়তক্ষেত্র, সিডিইএফ হচ্ছে একটা আয়তক্ষেত্র এবং এ বি সি এফ হচ্ছে কি একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে, তাহলে এখানে দুইটা জিনিস, টোটাল দুইটা জিনিস যুক্ত আছে, অর্থাৎ এই ষড়ভুজটার মধ্যে দুইটা জিনিস যুক্ত আছে। কি কি আছে, আয়তক্ষেত্র এবং কি ট্রাপিজিয়াম ক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রগুলোর সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি আমরা লিখি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এইভাবে লিখবো যে একটা হচ্ছে ইডি প্লাস হচ্ছে কি ইএফ। আমি যদি আবার এখানে চিত্রটা তুলে ধরি, একটা হচ্ছে ইডি, একটা হচ্ছে ইএফ। এই যে আমরা খেয়াল করবো, একটা হচ্ছে ইডি, একটা হচ্ছে কি ইএফ, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ হচ্ছে উচ্চতা। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হচ্ছে এ বি প্লাস হচ্ছে এফ সি, আর
উচ্চতা হচ্ছে বিএন। আমরা যদি ভালো করে খেয়াল করি যে এ বি, এই যে এ বি এবং সিএন এই দুটো হচ্ছে কি তার সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য। আর এখানে বিএনটা হচ্ছে কি তার উচ্চতা, এই বিএনটা হচ্ছে কি তার উচ্চতা। এবার আমরা যদি এখানে মানগুলো বসায় দিই, ইডি ইডি যদি আমরা খেয়াল করি এখানে ইডির মান কত আছে, এখানে ইডি এর মান আছে 35, আর 21 হচ্ছে কি ইএফ এর মান। তাহলে 35 যোগ হচ্ছে কি 21 প্লাস হাফ এবি, ঠিক আছে। এবির মান আমরা ধরে নেব হচ্ছে 14 আর এফসির মান হচ্ছে 35। আমরা যদি দেখি এই যে এবির মান হচ্ছে 14 আর হচ্ছে এফসি, আমরা যদি ভালো করে খেয়াল করি যে এফসি মান হচ্ছে টোটালটা এখানে হচ্ছে 35 একক। আর তার যে উচ্চতা যদি ধরতে হয় তাহলে উচ্চতাটা যদি ধরি এমনিতে টোটাল উচ্চতা হচ্ছে এখানে 28 থেকে এখান থেকে যদি উচ্চতা স্টার্ট হয় তাহলে কি হয়ে যাবে 28 বিয়োগ 21, যেটা হচ্ছে বিএন এর মান 28 বিয়োগ হচ্ছে কি 21। তো 35 এবং 21 যদি আমরা যোগ করে ফেলি, সরি আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, গুণ হবে, গুণ এখানে গুণ হবে যোগ না। তাহলে 35 গুণ হচ্ছে 21 735 প্লাস হাফ, এটা হচ্ছে 14 যোগ হচ্ছে 35, ঠিক আছে। 14 আর 35 যোগ হচ্ছে 49, আর 28 থেকে 21 চলে গেলে হচ্ছে 7। তাহলে 49 গুণ হচ্ছে 7 ভাগ হচ্ছে 2, 171.5, 735 যোগ হচ্ছে 171.5। আমরা যদি যোগ করি ভালো করে, টোটাল যোগ করলে আসবে হচ্ছে 906.5 এত বর্গ একক, ঠিক আছে। আমরা কিন্তু এখনো টাইলসের মাপ বের করতে পারি নাই। আবার আমরা যদি বইয়ের দিকে তাকায় দেখি প্রতিটা টাইলসের দৈর্ঘ্য দেওয়া আছে 7 গুণ 7, 7 একক। তাহলে আমরা লিখব হচ্ছে একটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, একটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল 7 গুণ 7 বর্গ একক। তার মানে কি হবে 49 বর্গ একক। এখন আমরা লিখতে পারি সুতরাং প্রয়োজনীয় টাইলসের সংখ্যা বা শুধু টাইলসের সংখ্যা উপরে আমরা লিখতে পারি পুরো শ্রেণীকক্ষের যে ক্ষেত্রফল এটা হচ্ছে 906.5 আর নিচে থাকবে হচ্ছে 49। এবার এটাকে দ্বারা এটাকে ভাগ করব, তাহলে 906.5 ভাগ হচ্ছে 49, তাহলে আর হচ্ছে 18.5। তাহলে 18.5কে যদি আমরা সমানভাবে লিখি তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি কি 19টি। তার মানে টোটাল টাইলস লাগবে হচ্ছে 19টি, মোট টাইলস লাগবে 19টি, ঠিক আছে। তো এই হচ্ছে ক নম্বর। তো এবার যেতে পারে হচ্ছে খ নম্বরে। খ নম্বরটা কি বলা আছে আমরা যদি খেয়াল করি, খ নম্বর বলছে শ্রেণী কক্ষের মেঝের আনুপাতিক ছবিটি খাতায় আঁকো, প্রদত্ত আকারে কাগজে টাইলস তৈরি করে শ্রেণীকক্ষের ছবিটিতে বসিয়ে দাও, কতগুলো টাইলসের প্রয়োজন হচ্ছে তা দেখানোর জন্য। তাহলে আমি যে এখানে ছবিটা এঁকেছিলাম এই ছবিটা এখানে আনলাম। আমরা জানি যে প্রত্যেকটা টাইলসের দৈর্ঘ্য হচ্ছে এখানে 7 একক করে। তো 7 একক করে যদি হয় দৈর্ঘ্য 7 প্রস্থ 7, এই যে এখানে দৈর্ঘ্য 7 প্রস্থ 7, আমি যে চিত্রটা আঁকলাম তাহলে এখানে হচ্ছে টোটাল যে খ নম্বরের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা টাইলস, এখানে একটা টাইলস, এখানে একটা টাইলস, এখানে একটা টাইলস, এখানে একটা টাইলস, আবার এখানেও সেম, আবার এদিকে টু কি সেম। তাহলে এখানে টোটাল টাইলস লাগতেছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আর এইখানে যে টাইলস এই 3টা টাইলস কিন্তু সেম মাত্রায় থাকতেছে,
তাহলে এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা, তার হচ্ছে 3টা। তাহলে 15 আর 3 হচ্ছে 18। আর এখানে এই টাইলসটা অর্ধেক লাগতেছে, এই টোটালটা অর্ধেক লাগতেছে, আবার এখানেও কি অর্ধেক লাগতেছে। তাহলে এই অর্ধেক অর্ধেক মিলে কি আর একটা ফুল হয়ে যাবে। তার মানে টোটাল হচ্ছে এখানে 18, 15 3 হচ্ছে 18, 18 আর 1 হচ্ছে 19। তার মানে আমরা এখানে দেখতে পাই যে শ্রেণীকক্ষে আনুপাতিক চিত্র এঁকে, ঠিক আছে, আনুপাতিক চিত্র এঁকে আমরা দেখতে পারলাম যে এখানে আসলে টাইলস লাগবে কয়টা, টাইলস লাগবে হচ্ছে 19টা। আমি আবারও বলি, এটা আঁকার জন্য আমি কি করছি, প্রত্যেকটার মধ্যে 7 একক করে নিয়ে গেছি। এই যে 7 যদি লক্ষ্য করি, 7 7 14, 3 7 21, 4 7 28, 5 7 35। আবার এখানে প্রথমে ছিল হচ্ছে 28 একক। এই যে 7 7 7 7, 4 7 হচ্ছে 28, কিন্তু 28-এর মধ্যে আমার কত একক কাজে লাগবে, 21 একক কাজে লাগবে। কারণ উপর দিকে আমার কি 14 একক থাকবে, এই জায়গাটাকে খালি থাকবে, এই জায়গাটাকে খালি থাকবে। তো খালি রেখে কিন্তু আমি এখানে হিসাব করছি। তোমরা ইচ্ছে করলে ছবিটা আমি যেভাবে আঁকছি, তোমরা ইচ্ছে করলে এইভাবে একক ধরে গ্রাফ পেপারে তোমরা এই ছবিটাকে আনুপাতিক চিত্রটাকে এঁকে নিতে পারবে, এঁকে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এটাই কিন্তু আমার খ নম্বর অঙ্কের সমাধানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগবে। তোমাকে আগে চিত্রটা অবশ্যই কাজ করতে হবে, চিত্র দিয়ে তুমি মূলত কি অঙ্কটা করতে পারবা। এবং এর প্রতিটা টাইলসের দৈর্ঘ্য হচ্ছে কি 7 একক। আমি যদি আবারও লক্ষ্য করি, এই যে 1 2 3 4 5 6 7, এদিকেও 7 একক, আবার 1 2 3 4 5 6 7 একক, অর্থাৎ উভয় দিকে সেম সেম হচ্ছে 7 একক করে। তার মানে টোটাল এখানে আমার টাইলস লাগতেছে হচ্ছে কয়টি, 19টি, ঠিক আছে। তো এটাই কিন্তু তোমাকে বলছিল হচ্ছে যে খ নম্বরে যে শ্রেণীকক্ষে মেঝের আনুপাতিক চিত্র খাতায় এঁকো। তো খাতায় না এঁকে আমি কী করলাম, এখানে গ্রাফ পেপারে আঁকলাম, এঁকে মূলত টাইলসের সংখ্যাটা নির্ণয় করলাম। এবার গ নম্বরে যাব। গ নম্বরে বলছে ক ও খতে প্রাপ্ত ফলের পার্থক্য থাকলে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখলাম যে এখানে ক নম্বরে টাইলসের সংখ্যা কয়টা বেরোলো, 19টা। আর এখানে খ নম্বরেও যে আমরা চিত্রটা করলাম, তাহলে খ নম্বরের কি টাইলসের সংখ্যা কয়টা, 19টা। তাহলে আমরা লিখতে পারি গ নম্বর দিয়ে যে ক ও খ হতে প্রাপ্ত টাইলসের সংখ্যা 19টি। সুতরাং এর মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা হয়নি। তার মানে যেহেতু আমরা পার্থক্য এখানে পাই নাই, তার মানে কি দুইটাই এখানে সেম। এটাও 19টা কি লাগবে, টাইলস লাগবে। আর ক নম্বরে যে আমরা যে সূত্র দিয়ে যে করলাম, এটাও আমরা দেখতে পেলাম কি এখানে টোটাল টাইলস লাগবে কয়টি, 19টি। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছিলেন, এই ছিল হচ্ছে 202 পৃষ্ঠার জোড়ার কাজের অঙ্কের সমাধানটা। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। এবং প্রতিটা অধ্যায়েরই সবগুলো অঙ্ক আমি প্লে লিস্টে দেওয়া আছে। তো আপনার ভিডিওতে গিয়ে প্লে লিস্ট চেক করবেন, প্লে লিস্ট থেকে সকল অঙ্কগুলোর সমাধান আপনারা পেয়ে যাবেন। যদি অঙ্ক কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি পরে সংশোধন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।